ফিল্মটি মূলত একজন বিশেষ বাহিনীর সদস্যকে কেন্দ্র করে, যিনি ভাড়াটে সেনাদের সঙ্গে মিলে এমন একদল ডাকাতকে ধরার চেষ্টা করেন যারা খনি থেকে মিলিয়ন ব্যারেল তেল চুরি করে নিয়েছে। তো এরপর কি হয়, চলুন দেখে নিই গল্পের পুরো ঘটনা প্রবাহ। গল্পের শুরুতে দেখা যায় চীনের একটি বেসরকারি বিশেষ বাহিনী যারা একটি জরুরি মিশন পেয়েছে বাগদাদ, ইরাকে অবস্থিত ইয়াতিম অয়েল কোম্পানির তেল উৎপাদন কেন্দ্র থেকে কর্মচারীদের উদ্ধার করা। এর আগেই এই স্থাপনাটি অজ্ঞাত পরিচয়ের ভাড়াটে সৈন্যদের আকস্মিক আক্রমণের শিকার হয়েছিল, তবে তারা কেন আক্রমণ করেছে তা এখনও জানা যায়নি। মিশনের নেতৃত্বে থাকা লু ফেং পৌঁছায় এবং তাকে স্বাগত জানান ইয়াতিম অয়েলের প্রধান প্রফেসর চেং। তিনিই লুকে নিয়ে যাবেন সেই কর্মচারীদের কাছে যাদের উদ্ধার করতে হবে। অন্যদিকে তেল উৎপাদন কেন্দ্র থেকে বেশি দূরে নয় এমন একটি গ্রামে আমরা দেখি এক ভাড়াটে সৈন্যকে, ক্রিস ভ্যান হর্ন, যিনি আগে আর্মির সদস্যও ছিলেন। তাকে দেখতে আসে তার ভাই হেনরি, যিনিও ভাড়াটে সৈন্য। হেনরি তাদের আগের অস্ত্র বিক্রির চুক্তি থেকে পাওয়া টাকা ক্রিসকে দেয়। এরপর সে ক্রিসকে রাজি করাতে চায় একটি নতুন মিশনে যোগ দিতে, যেখানে তাদের কাজ হল কিছু লোককে অপহরণ করা যারা অবৈধ অস্ত্র বিক্রি করেছে। কিন্তু ক্রিস এতে রাজি হয় না। সে বলে সে এখন গ্রামের অনাথ বাচ্চাদের দেখাশোনা করতে চায়। তবু হেনরি তাকে স্মরণ করিয়ে দেয় এই মিশনের পুরস্কার অনেক বড়। সেই টাকা দিয়ে ক্রিস চাইলে গ্রামের মানুষের আরও সাহায্য করতে পারবে। শুধু তাই নয়, হেনরি আরও বলে ক্রিস অনেক বদলে গেছে। 2 বছর আগে তাদের বাবার মৃত্যু হওয়ার পর থেকেই ক্রিস এই কাজ থেকে দূরে সরে গেছে। হেনরি আর তার দল চলে যাওয়ার পর ক্রিসের কাছে আসে তার বন্ধু ওয়েন। ওয়েন এখানে এসেছে গ্রামের একমাত্র পানির উৎস কূপের পাম্পটি ঠিক করতে, কিন্তু পাম্পটি পরীক্ষা করতে গিয়ে ওয়েন দেখে এটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এটাকে ঠিক করতে ক্রিসকে খুব দামি কিছু যন্ত্রপাতি কিনতে হবে, যার দাম প্রায় 1 লক্ষ রুপিয়া। এদিকে সুয়ারিয়া নামের এক মহিলা, যিনি এই গ্রামেরই মানুষ, তিনিও এত টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন। সুয়ারিয়া আর গ্রামবাসীদের জীবনযাত্রা হুমকির মুখে পড়তে দেখে ক্রিস হেনরির দেয়া বিপজ্জনক মিশনটি গ্রহণ করার কথা ভাবতে শুরু করে। পরদিন তেলের কারখানায় লু এবং তার সৈন্যদল 11টি বাস ব্যবহার করে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করে। এই সময় লু দেখা পায় তার মেয়ে মাইয়ের, যে ওই তেল কারখানায় একজন গবেষক হিসেবে কাজ করে। যাত্রাপথে মাই তার বাবার প্রতি হতাশা প্রকাশ করে। সে বলে লু সবসময় কাজকে বেশি গুরুত্ব দিয়েছে, মাই এবং তার মাকে নয়। যদিও লু তার মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু রাষ্ট্রের দায়িত্বের কারণে সে সবসময় পরিবার থেকে দূরে থাকে। কিছুক্ষণ পরে তারা হঠাৎ একটি বালিঝড়ের মুখোমুখি হয়, অথচ আবহাওয়া দপ্তর জানিয়েছিল আজ কোনো বালিঝড় হবে না। ঝড়ের মাঝে রেডিও যোগাযোগও অন্ধ হয়ে যায়। ঠিক তখনই কয়েকটি অফরোড গাড়ি তাদের সামনে এসে থামে। এরা ছিল ক্রিস, হেনরি এবং তাদের ভাড়াটে সৈন্যরা, যারা বাসগুলো থেকে কিছু মানুষকে অপহরণের চেষ্টা করছিল। তারা সৈন্যদের ওপর আকস্মিক আক্রমণ চালায়। কিছুক্ষণ লড়াইয়ের পর তারা সৈন্যদের পরাস্ত করতে সক্ষম হয়। একজন নারী সদস্যও আহত হলেও বেঁচে যায়। ক্রিসের দল এরপর 2টি বাস জোর করে নিয়ে যায়। এদিকে লু এবং অন্যান্যরা তখনও বুঝতে পারেনি যে তাদের 2টি বাস ছিনতাই হয়ে গেছে। বালিঝড় থেকে বেরোনোর পর লু টের পায় বাসগুলো উধাও। সে বুঝতে পারে বালিঝড়টি ছিল কৃত্রিম, তাই সে হেলিকপ্টার নিয়ে নিখোঁজ বাসগুলো খুঁজতে বের হয়। মাইও তার বাবার সঙ্গে যাওয়ার অনুরোধ করে এবং শেষ পর্যন্ত সেও হেলিকপ্টারে ওঠে। উড়ে যাওয়ার পথে তারা খুঁজে পায় বালিঝড় তৈরির উৎস, একটি জেট মেশিন, যা দিয়ে জোরপূর্বক বালিঝড় তৈরি করা হয়েছিল। এদিকে ক্রিস এবং হেনরি 4 জন বন্দীকে নিজেদের গাড়িতে স্থানান্তর করে।
তখন ক্রিস বুঝতে শুরু করে এই মিশনটা কিছুতেই স্বাভাবিক নয়, কারণ বন্দী হওয়া মানুষগুলো কোনোভাবেই দুষ্কৃতকারী বলে মনে হচ্ছে না। এটা আসলে একজন সাঞ্জেতা বিক্রেতা নয়, বরং সর্তিবর্ধক ওষুধের বিক্রেতা। সংক্ষেপে, যখন তারা সেই স্যান্ডেরাকে নিয়ে মরুভূমির উপত্যকা পেরোচ্ছিল, তখন তাদের লুয়ের একজন সদস্য স্যানওয়ে খুঁজে ফেলে। স্যানওয়ের সাথে সাথে ক্রিসের দলকে গুলি চালাতে শুরু করে এবং তাদের একটি গাড়ি উড়িয়ে দিতে সক্ষম হয়। কিন্তু ক্রিস যে আরও বুদ্ধিমান, সে দ্রুত তার গাড়ি থামিয়ে স্যানওয়ের দিকে লাগাতার গুলি চালায়, যার ফলে স্যানওয়ে যে হেলিকপ্টারে ছিল সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এদিকে লু এবং মাই হঠাৎই একটি ১১ নম্বর বাস খুঁজে পায়, যেটি ফেলে রাখা হয়েছিল। বাসের ভেতরে তারা কয়েকজন যাত্রী খুঁজে পায়, কিন্তু তাদের মধ্যে ৪ জন নিখোঁজ, অর্থাৎ তাদের অপহরণ করা হয়েছে। এটা জানার পর লু সাথে সাথে চারপাশের এলাকায় অনুসন্ধান শুরু করে। তারপর তারা ক্রিসকে তাদের ঘাঁটিতে নিয়ে যায় সেই ব্যক্তির সাথে দেখা করানোর জন্য যিনি তাদের ভাড়া করেছিলেন। কিন্তু সেখানে পৌঁছে ক্রিস অবাক হয়ে যায়, কারণ যে লোক তাকে ভাড়া করেছে সে আর কেউ নয়, তার নিজের বন্ধু ওয়েন। ওয়েন ক্রিসকে জানায় যে সে এতদিন অস্ত্র কেনাবেচার ব্যবসা করে আসছিল এবং তা ক্রিসকে না জানিয়ে। কিন্তু ক্রিসের সবচেয়ে বড় প্রশ্ন ছিল, তাহলে কেন ওয়েন তেল শোধনাগারের লোকদের অপহরণ করেছে, যাদের তো অস্ত্রের সাথে কোনো সম্পর্ক নেই? ওয়েন তখন সত্য প্রকাশ করে, সে আসলে পুরো তেল শোধনাগার দখল করতে চায় এবং সেটি ক্রেতার কাছে বিক্রি করতে চায়। আর যেসব বন্দী তারা এনেছে তাদের একজন হল প্রফেসর চেং, যিনি তেল ক্রেতাদের কাছে সরবরাহের মূল নিয়ন্ত্রণকারী। এটা শুনে ক্রিস তার মিশন বাতিল করে দেয়। সে হেনরিকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু হেনরি যেতে চায় না, কারণ ওয়েন এখনও তাকে টাকা দেয়নি। ক্রিস চলে যাওয়ার একটু পরেই ওয়েন হঠাৎ হেনরিকে এবং তার কয়েকজন লোককে গুলি করে মেরে ফেলে। আর হেনরির 2 সঙ্গী নক আর মর্গান তাৎক্ষণিকভাবে ওয়েনের পক্ষে চলে যায়, কারণ তারা শুরু থেকেই ওয়েনের গুপ্তচর ছিল। গ্রামে পৌঁছে লু ক্রিসকে জানায় যে তার লোকজন মরুভূমিতে হারিয়ে গেছে, কিন্তু ক্রিস কোনো উত্তর না দিয়ে তার গুপ্ত ঘাঁটির দিকে চলে যায় টাকা নিতে, আর লু তাকে অনুসরণ করে। ঘাঁটিতে পৌঁছে ক্রিস হতবাক হয়ে যায়, কারণ হেনরির মরদেহ সেখানে পড়ে আছে। ঠিক তখনই লু এসে পড়ে এবং দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। ক্রিসের দেহ বড় ও শক্তিশালী হওয়ায় সে সহজেই লুকে ছুঁড়ে ফেলতে থাকে, কিন্তু লুয়ের গতিশীলতা ও ফুর্তির কারণে লড়াইটি সমান তালে চলে। ক্রিস লুকে অভিযুক্ত করে বলে যে লুই তার ভাইকে হত্যা করেছে, কিন্তু লু বলে সে কাউকে হত্যা করেনি। ঠিক তখনই লড়াই থামিয়ে দেয় সিভিল মিলিটারি দলের আগমন, যারা ক্রিসের দিকে অস্ত্র তাক করে। কিন্তু ক্রিস ও লু দুর্ঘটনাবশত তাদের গ্রেনেডের পিন খুলে ফেলতেই সেই মিলিটারি দল দ্রুত পালিয়ে যায় এবং ঘাঁটির দিকে গুলি চালাতে শুরু করে। ফলে ক্রিস ও লু বাধ্য হয়ে সকল সেনারা চলে যাওয়ার পর লু আর ক্রিস সিদ্ধান্ত নিল তারা হেনরিকে, যিনি বিষ খাইয়েছিল, এবং যেসব লোককে অপহরণ করা হয়েছে তাদের সন্ধান করবে। এদিকে অন্য জায়গায় ওয়েন আর তার দল প্রফেসর চেংকে তেলের কারখানায় নিয়ে আসে। সেখানে ওয়েন চেংকে জোর করতে থাকে যাতে সে তেলের প্রবাহ ডারমাগাতে পাঠানোর কোড দেয়। ওয়েন চাপে রাখতে রাখতে এক এক করে বন্দীদের হত্যা করতে থাকে। শুরুতে চেং কিছুতেই কোড দিতে রাজি হচ্ছিল না, কিন্তু যখন ওয়েন শেষ বন্দীটিকেও হত্যা করতে যাচ্ছিল, যে ছিল চেংয়ের নিজের ছেলে, তখন চেং বাধ্য হয়ে কোড দিতে রাজি হয়। কিন্তু সমস্যা হলো
কোডটি ছিল একটি ব্যাগে, যা এখন মেই নিয়ে গেছে। চেংয়ের ছেলে পরামর্শ দেয় মেইয়ের ফোন নাম্বার ট্র্যাক করতে, তাহলে ওয়েন তার লোক পাঠিয়ে ব্যাগটি আনতে পারবে। এদিকে ক্রিস লু আর মেইকে নিয়ে তার গ্রামে ফিরে আসে। সেখানে ক্রিস দেখায় কিভাবে সে এতিম শিশুদের আনন্দ দেয় ও তাদের হাসায়। শিশুদের সাথে সময় কাটানোর পর ক্রিস আর লু বাইরে বের হয়। সেখানে ক্রিস মেই সম্পর্কে বলে সে নাকি তার দেখা সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় মেয়ে। কিন্তু যখন জানতে পারে মেই আসলে লুয়ের মেয়ে, ক্রিস সাথে সাথে চুপ হয়ে যায়। ঠিক তখনই তারা কুকুরের ঘেউ ঘেউ শোনে, যা ইঙ্গিত করে গ্রামে কেউ ঢুকে পড়েছে। সন্দেহ হলে তারা বের হয়ে দেখে ওয়েনের লোকেরা লুকিয়ে ঘোরাঘুরি করছে। ক্রিস আর লু একে একে তাদের আক্রমণ করতে থাকে। পরে তারা আলাদা হয়ে যায়। ক্রিস যখন একটি টাওয়ারে ওঠে, ওয়েনের লোকেরা তাকে গুলি করে। ভাগ্য ভালো, ক্রিস দ্রুত নেমে আসে এবং টাওয়ারটি ভেঙে পড়া থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পর নক এবং তার সৈন্যরা তাদের ঘিরে ফেলে। ঠিক তখনই গ্রামের লোকেরা এসে ক্রিসকে সাহায্য করতে এগিয়ে আসে। তবুও নক হাল ছাড়ে না। সে বরং খোলামেলাভাবে যুদ্ধের চ্যালেঞ্জ ছড়ে দেয়, যেন আরও রক্তপাত হয়। এই অবস্থা দেখে ক্রিস মেয়ের ব্যাগটি নককে দিয়ে দেয় এবং তাদের সেখান থেকে চলে যেতে দেয়। পরের দিন সকালে মেই ক্রিসকে জানায় ব্যাগের ভিতরে ছিল একটি ইউএসবি, যেখানে তেল শোধনাগারের প্রবাহ চালু করার কোড রয়েছে, আর ওই প্রতিষ্ঠানের ভেতরে লাখ লাখ ব্যারেল তেল আছে। এটা জানার পর ক্রিস আর লু সিদ্ধান্ত নেয় তারা সেখানে গিয়ে ওয়েনকে থামাবে। দুজনেই বেরিয়ে পড়ে, লু একটি জেট ইঞ্জিন লাগানো ট্রাক নিয়ে, আর মেই চুপি চুপি ক্রিসের নীল গাড়ি চালিয়ে তাদের পিছু নেয়, কারণ তাকে রেখে যাওয়া পছন্দ ছিল না। এদিকে ওয়েনের কাছে ইতিমধ্যে এসে গেছে বিশাল তেলবাহী জাহাজ। সে চেংকে আরও চাপ দিতে থাকে যেন তেলের প্রবাহ খুলে দেয়, কিন্তু সব তেল ভরতে তার 24 ঘন্টা লাগবে। অল্পক্ষণ পর ক্রিস আর লু ওয়েনের ঘাঁটিতে পৌঁছে প্রতিরক্ষা ভেঙে ঢুকে পড়ে এবং ওয়েনের লোকদের মারতে শুরু করে। এদিকে লড়াই চলতে থাকলে ওয়েন সিদ্ধান্ত নেয় সে এখান থেকে বেরিয়ে যাবে এবং নককে বলে চেংকে আটকে রাখতে যতক্ষণ না তেলের সবটা বেরিয়ে আসে। ক্রিস আর লু কন্ট্রোল রুমে ঢুকে পড়ে, যেখানে তারা মুখোমুখি হয় নকের সাথে, যে মার্শাল আর্টে বেশ পারদর্শী। লড়াইয়ের মাঝে লু ক্রিসকে বলে ওয়েনকে তাড়া করতে, আর সে নিজে নকের সাথে লড়াই চালিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত ক্রিস দেরি করে ফেলে। ওয়েন ইতিমধ্যেই 3টি তেলের ট্রাক নিয়ে পালিয়ে গেছে। ঠিক তখনই হঠাৎ মেয়ে এসে হাজির হয় ক্রিসের প্রিয় গাড়ি নিয়ে। পরিস্থিতি জটিল হওয়ায় ক্রিস মেয়েকে বলে ওই গাড়ি দিয়ে ওয়েনকে তাড়া করতে। ক্রিস আর মেয়ে যখন ওয়েনকে তাড়া করছে, লু তখনও নকের সাথে হাতাহাতি লড়াই চালিয়ে যাচ্ছে। লড়াইয়ের এক পর্যায়ে লু সাবানের স্প্রে ব্যবহার করে নককে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু স্প্রেটা হাত ফসকে গিয়ে পুরো ঘরটা সাবানের বুদবুতে ভরে যায়। তবুও লু তার জ্যাকি চ্যান স্টাইল ফাইটিং স্কিল দিয়ে শেষ পর্যন্ত নককে হারাতে সক্ষম হয়।
এদিকে ক্রিস আর মে ওয়েনকে তাড়া করতে গিয়ে বিপদে পড়ে, কারণ তাদের গাড়িটি এরকম উঁচু নিচু জায়গার জন্য একদম উপযোগী ছিল না। ফলে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। ঠিক যখন মনে হচ্ছিল ওয়েনকে আর ধরা যাবে না, তখন লু জেট ইঞ্জিন লাগানো ট্রাক নিয়ে এসে পৌঁছায়। তিনজনই সেই ট্রাক নিয়ে ওয়েনকে পিছু ধাওয়া করতে থাকে। কিন্তু ওয়েন অনেক দূরে এগিয়ে থাকায় ক্রেস জেট ইঞ্জিনটিকে ওভারড্রাইভ করে দেয়। ফলে তারা দ্রুত ওয়েনের কাছে পৌঁছে যায়। তারপর লু ট্রাকটি জোরে তেলক ট্যাঙ্কের দিকে চালিয়ে দেয়। এতে ওয়েনের 3টি ট্রাক উল্টে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সে বিস্ফোরণে ওয়েনের সহকারী মোর্গান মারা যায়, আর ওয়েনের মুখে মারাত্মক পোড়া লাগে। ওয়েন এরপর তার গাড়ি নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ক্রিস, লু আর মেই আবার জেট ট্রাক চালু করে তাকে থামানোর চেষ্টা করে। লু ওয়েনের গাড়িকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায় খাদের কিনারায়। ট্রাকটি যখন নিচে পড়তে যাচ্ছে, লু দ্রুত মেইকে বেঁধে ফেলে। ফলে তারা দুজনই বাঁচতে পারে। কিন্তু ওয়েন যে এখনও পাহাড়ের কিনারায় দাঁড়ানো ছিল, সে পা পিছলে নিচে পড়ে যায় এবং সেখানেই তার শেষ। এদিকে লু আর মেই ভেবেছিল ক্রিসও ট্রাকের সাথে পড়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই ক্রিস নিচ থেকে উঠে আসে, পুরোপুরি সুস্থ অবস্থায়। তারা তিনজন চিৎকার করে সাহায্য চাইতে থাকে। শেষমেশ একটি ভ্যান এসে তাদের উদ্ধার করে। এন্ড ক্রেডিট দৃশ্য। ক্রিস, লু আর তাদের দল মিলে গ্রামের নষ্ট হয়ে যাওয়া পানির পাম্পটি মেরামত করে। অবশেষে পাম্পটি আবার কাজ করতে শুরু করে। গ্রামবাসী ও শিশুদের কাছে ফিরে আসে পরিষ্কার পানির উৎস। এই সময় লুর দলের একজন সদস্য এসে জানায় যে তারা নতুন একটি মিশন পেয়েছে। লু ক্রিসকে সেই মিশনে যোগ দিতে বলে। ক্রিসও রাজি হয়ে যায়। এভাবেই সিনেমার গল্প শেষ হয়। ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল হিডেন স্ট্রাইক সিনেমার সম্পূর্ণ গল্প। আশা করি তোমরা মজা পেয়েছ। কোনো ভুল বা আওয়াজ কম বেশি হয়ে থাকলে ক্ষমা করে দিও। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিওতে দেখা হবে।